আসসালামু আলাইকুম। ভারত সরকার বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি করতে চাচ্ছে। বাংলাদেশ সরকারও মনে হয় এটা মেনে নিবে। দেখেন আমাদের সাথে তাদের বর্ডারটা কত লম্বা, 4156 কিলোমিটার। একবার চিন্তা করেন, 4156 কিলোমিটার। আপনি যদি একটা বাইক নিয়ে রওনা হন না, এক মাথা থেকে আরেক মাথায় 3-4 দিন লেগে যাবে পৌঁছাইতে, এত লম্বা রাস্তা। তার মানে বাংলাদেশ আর ভারতের শরীরের সাথে শরীর লাগানো 4156 কিলোমিটার। এটা তার অস্বীকার যাওয়ার কোনো রাস্তা নাই। আবার দেখেন, পৃথিবীতে 5ম স্থান দখল করে আছি আমরা। ভারতের সঙ্গে যে আমাদের বর্ডারটা, এটা 5ম স্থানে আমরা আছি। কিন্তু পৃথিবীর কোথাও আপনি এমন একটা ঘটনা দেখাইতে পারবেন না আমাদের দেশ ছাড়া, যে এই দেশ থেকে ওই দেশে যাবার সময় গুলি করে মেরে ফেলে। অনেকের ভাই পাসপোর্ট থাকে না, পাশাপাশি দেখা গেল যে ওই 10 হাত দূরে তার একটা আত্মীয় থাকে, সে যেতেই পারে, কিন্তু তাকে দেখার সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে। 2020 থেকে নিয়ে এই 2025 বা এই পর্যন্ত যদি হিসাব করেন, 500-র উপরে ওরা গুলি করে মারছে আমাদের দেশের মানুষ, 500-র উপরে। কেন এই কথাটা বললাম, যে এই হিসাবটাই প্রথম করতে হবে তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে চান। হ্যাঁ, বাংলাদেশ সরকারকে আমি বলবো, আগে এই হিসাবটা আনবেন। মানুষের জীবন কেন তারা নিল, এই হিসাবটাই তাদের কাছে চাইতে হবে আমাদের। হ্যাঁ, বহুত বড় হিসাব কিন্তু এইটা। ফালানির কথা মনে আছে, তার কাটাতে ঝুলা ছিল, সারা বিশ্ববাসী দেখছে, কিন্তু লজ্জাহীন এখনো তারা একই কাজ করতেছে। গত 2-3 দিন আগে একই কাজ করছে, আবার গুলি করে মানুষ মারছে। যারা মরতেছে তারা তো জানেন ভাই, গরিব মানুষ। ঘটনা হয় কি জানেন, ধরে নেন ওইখানে চিনির দাম 100 টাকা, আর আমাদের দেশে চিনির দাম 50 টাকা, ধরে নিতে বলছি। এখন এখানকার কিছু মানুষ দেখা গেল 20 কেজি চিনি ওই পারে নিয়ে বিক্রি করলে একটু পয়সা পাবে, ওই যে ওই পারে দিতে যায় ওদের চোখে পড়ে গুলি করে। ভাই ধরে নিয়ে অ্যারেস্ট করে জেলে দিয়া দেয়, গুলি করে মানুষ মাইরা ফালাবি কেন? এই বিচারটাই তাদের কাছে চাইতে হবে। তারপরে ভাই বন্ধুত্ব হবে কি হবে না, ব্যবসা বাণিজ্য হবে কি হবে না, সম্পর্ক হবে কি হবে না, ওগুলো পরের ব্যাপার। তবে জিদাজিদি করা যাবে না। সম্পর্ক তো খারাপ হয়েছে, থাক, ওই পর্যন্তই থাক। এখন একটু ভালো সম্পর্ক করতে হবে। যদি আপনি ভালো সম্পর্ক করতে না পারেন, তাহলে তো আপনি টার্গেটে আপনি পৌঁছাইতে পারবেন না ভাই। হ্যাঁ, একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন কেন বর্তমান সরকার সম্পর্কটা ভালো করতে চাচ্ছে। দেখেন, ওইখান থেকে যদি আপনি কাউকে ধরে আনতে চান, আপনার টার্গেটের কাউকে, ওদের হেল্প লাগবে। তো ওদের হেল্প ছাড়া আপনি জীবনেও পারবেন না। ওই যে ওসামা লাদেনকে আইসা আমেরিকা থেকে ওইরা আইসা পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারের একটা জায়গা, মানে পাকিস্তানের ভিতরেই ঢুইকা কিডন্যাপ করে যে নিয়ে গেল, আপনারা কি মনে করছেন পাকিস্তানের অনুমতি ছিল না, পাকিস্তান জানতো না, তার দেশে ঢুইকা নিয়ে চলে যাবে? এটা কোনো কথা না। সম্পর্ক ছিল, আগেই একটা আলাপ আলোচনা হয়ে গেছে। ঠিক আছে ভাই, লাদেনরে দিয়ে দুমু, বিনিময় কিন্তু এই 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 ব্যাপারগুলো আমার দেখতে হবে। এরকম চুক্তি হয়ে যায়, এখানেও কিন্তু এরকম একটা চুক্তি হয়ে যাইতে পারে ভাই, ভিতরে ভিতরে। ঠিক আছে, তোমার অনেক কিছু আমি মাইনা নেবো। আমি তো আগেই বলছি 7 সিস্টারের অভিভাবক বাংলাদেশ, আমি ওই সাইডটা দেখুম। তোমার যে রাস্তাঘাট কইরা ফেলাইছিলা, রেল লাইন বানায় ফেলাইছিলা, ঠিক আছে, এগুলা নিয়ে আমি বিবেচনা করুম। কিন্তু ওই যে লাদেনের ব্যাপারটা মনে রাখেন। এরকম টার্গেটের কাউকে যদি আপনি আনতে চান, এরকম একটা সম্পর্ক লাগবে। এগুলো আমার জাস্ট ব্যক্তিগত ধারণা, চিন্তা ভাবনার কথা বললাম, নাও হইতে পারে। কারণ কি জানেন, অনেক রকম ষড়যন্ত্র চলতেছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র কি আরম্ভ হয়েছে জানেন? ইসলামিক ঐক্য জোটটাকে ভাঙ্গা দেওয়া। হ্যাঁ, আজকেই গুজব ছড়ায় গেছে, চরমনায় পীর সাহেব জামাত ইসলাম থেকে সরে গেছেন, উনি চলে গেছেন হেফাজত ইসলামের সাথে। আরো 4-5টা ইসলামিক মাইন্ডের দল নিয়ে তারা আলাদা একটা ঐক্য করবে। জামাত ইসলাম এখন শুধু আছে এনসিপির সাথে। মানে এরকম একটা গুজব অলরেডি মার্কেটে ছড়ায় গেছে। কারা ছড়াইছে আপনারা জানেন। আমি আরটিভি নিউজ দেখছি, আমি জানি না আরটিভি এই নিউজ কই থেকে পাইলো, কে ওনাদেরকে বললো। আমার তো কোনো হিসাবেই মিলে না, কোনো রকমই মিলে না ভাই।
আমি যা কিছু কথা বলি জানেন, একটু হিসাব কইরাই বলি। হিসাবটা কি জানেন? দুয়ে দিয়ে আপনি 4 বানাইতেই পারবেন। আপনি কাউকে জিজ্ঞাসা করবেন দুয়ে দিয়ে কত 4, কিন্তু পাশাপাশি লিখলে তো 22 হয়, আবার নিচে লেখা মাইনাস করে দিলে 0 হয়ে যায়। সব অঙ্ক মিলেই কইছি ইসলামিক ঐক্য জোটের সবাই একটি ভোটের বাক্স হবে। আর যদি ওই সেই ভোটের বাক্স না করতে পারে, এই ইসলামিক দল আর কোনোদিনই কোমর সোজা করে দাঁড়াইতে পারবে না ভাই, জীবনও পারবে না, আর এনসিপিও পারবে না যদি এনসিপি এবার কিছু না করতে পারে। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের তারা সৈনিক, তারা যদি আগামী নির্বাচনে একটা ভালো ফলাফল না করতে পারে, তাহলে ভাই মানুষ কি আর তাদেরকে মনে রাখবে? মনে রাখবে না। বাংলাদেশের বহুত বড় বড় দল দেখছি তো ভাই, লাঙ্গল দেখছি না, এরশাদ সাহেবের লাঙ্গল, হায় হায় কাঁপায় ফেলাইছিল তো সারা বাংলাদেশ। আজকে কি অবস্থা চিন্তা করেন। দেখেন আমাদের দেশে বহুত বড় বড় পতন দেখছি আমরা, সরকারের পতন, 75-এর পতনের পর এরপরে কি আসলো? একটা নতুন দল বিএনপি আসছে না ভাই। আবার দেখেন এরশাদ সাহেব আইসা বানায় ফেলাইলো লাঙ্গল, হ্যাঁ জাতীয় পার্টি, এটাও কিন্তু বড় দল ছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই এরশাদ সাহেবের পতনের পর কোনো নতুন দল হয় নাই, ওইটাও কিন্তু একটা গণ অভ্যুত্থান ছিল। কোনো নতুন দল হয় নাই কেন? ওনার পতনের সঙ্গে সঙ্গে যার যার যেমন ভাবে ক্ষমতা যাওয়ার রাজনীতিতে নাইমা গেল, দেশের কথা আর কেউ ভাবলো না। কেন আমরা এরশাদ সাহেবের পতন ঘটাইলাম সেটা কিন্তু আর সামনে আসলো না, চলে আসলো ক্ষমতা। আর ক্ষমতায় আইসা কে কি কাজ করছেন সব আজকাল ফেসবুকে, ইউটিউবে, এই সোশ্যাল মিডিয়াতে ঘুরা বেড়াইতেছে। কেউ কারো অতীত মুছতে পারবেন না। যেহেতু অতীত মুছতে পারবেন না, তার মানে কি ভবিষ্যতে কি করবেন আর এই যে বর্তমানে কি করবেন সেটা আমাদেরকে দেখান। বর্তমানটা দেখলেই আমরা বুঝতে পারবো ভবিষ্যৎটা কি। অতীত তো দেখাই আছে, অতীত হাত ছাড়া ভাই, ভবিষ্যৎ আল্লাহর হাতে। আর বর্তমান এখন আমাদের সামনে আছে আল্লাহর কুদরতে। বর্তমানটা আমরা দেখতে পাইতেছি, এই বর্তমানে কিছু দেখান। বর্তমানে যা কিছু দেখতেছি এটা নিয়ে অনেকেই হতাশ, অনেকে হতাশা প্রকাশ করতেছে। আজকেও আবার আমাদের আপা টেলিফোনে 19 থেকে 20 মিনিট কথা বলছে, হায় হায় কঠিন কঠিন কথা বলছে। তো ওই যে দিল্লিতে সম্মেলন করতে চাইছিল, কাদের সাহেব চলে গেছে কলকাতা থেকে, হাসান মাহমুদ এবং তার দলবল লন্ডন থেকে চলে আসছে, কেউ আমেরিকা থেকে চলে আসছে, কিন্তু ভারত সরকার রাজি হয় নাই। নো, আমার মাটিতে এগুলো করতে পারবা না, অডিও কলে যে কথা বলতেছো সেই পর্যন্তই থাকো, এর বাইরে যাইতে দেওয়া হবে না। এবং হাসান মাহমুদ 3 সপ্তাহ আগে আইছে, তার সাথে দেখা করতে দেয় নাই, এখন কারো সাথে আর দেখা করতে দেয় না। কিন্তু ওই যে ওইটুক স্বাধীনতা দিয়ে রাখছে যে অডিও কলে কথা বলতে থাকো, এই অডিও কলে কথা বলো। আর অডিও কলে যা কথা বলছে আজকে গোপালগঞ্জ নিয়ে, হ্যাঁ গোপালগঞ্জ নিয়েই তো সম্মেলন ছিল। গোপালগঞ্জের 1000 বছরের কৃতি সন্তানের জন্মস্থান, শেখ মুজিবুরের জন্মস্থান। আর ওই গোপালগঞ্জের একটি ছেলের মুখের উপরে ওই যে ভূতের একটা ছবি ভাইরাল হয়েছে না ভাই, ওইটা ওইখানকার কিনা আমি জানি না, আমি শুনছি এটা ভূত আগে অন্য ঘটনা। ওই ছবি নিয়ে কথা বলছে শেখ হাসিনা, এই ভূত আমার বাবার কিনা, সেই ভূত আমার গোপালগঞ্জের মুখের উপরে উঠবো, এত সাহস, এরকম কথা বলছে। আবার কান্না করছে ওই যে মাইলস্টোন ছাত্রদের নিয়ে, ওইখানে নাকি ইউনূস শত শত লাশ গুম কইরা ফালাইছে। মিডিয়াকে শাসন করতেছে, মিডিয়াকে হুমকি দিতেছে, মিডিয়াকে বলতেছে তোমাদেরকেও গুম কইরা ফালামু যদি মুখ খোলো, এরকম ভয় ভীতি দেখাইছে। 19 মিনিটের ভাষণে আমার মনে হয় উনি 100 বার শুধু ইউনূস 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 করছে। শুধু একবার শহীদ জিয়াউর রহমান সম্বন্ধে বলছে। উনি যখন ক্ষমতায় ছিলেন প্রতি রাত্রে নাকি 8 থেকে 10 জনকে ঝুলাইতো দড়িতে, এবং উনাকে একজন হত্যাকারী, খুনি, যা ইচ্ছা তাই বলছে শহীদ জিয়াউর রহমানকে। এই যে আজকের অডিও কলে কিছু বলার নাই উনাকে, উনি বইলা যায়, খুব একটা ভিউ হয় না। কিন্তু আবার ওই চ্যানেলটা হয়েছে ওই যে আরাফাতের, আরাফাতকে আপনারা চিনছেন তো, ওই যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছিল, ওনার লোকজন যে হিরো আলমকে দৌড়াইছিল মনে আছে, সেই আরাফাত। হ্যাঁ, সে আরাফাত একটা চ্যানেল করছে, খুব একটা সাবস্ক্রাইবার নাই, এবং আপা ওইখানে মাঝে মাঝে কথা বলে, আপনারা সাবস্ক্রাইব করেন, ওনার কথাগুলো শুনেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থাটা এমন হয়ে গেছে, ওনার কথাবার্তা শুনলে একেবারেই ইনোসেন্ট মনে হয়, কিচ্ছু জানে না মনে হয়। বারবার বলতেছিল
আমি এইটা দিছি, ওইটা দিছি, মোবাইল দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, ফ্ল্যাট দিছি, টাকা দিছি, কি না দিছি, আর্মিদেরকে কি কি দিছে সব বৃত্তান্ত বলছে। তাদেরকে ফ্ল্যাট দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, মানে কাউকে দিতে বাকি নাই। পাই নাই কারা জানেন? আমি আর আপনারা, আমরা পাই নাই কিছু, সবাই দিছে। এখন এই কথাগুলো যদি উনি বলে, উনাকে কে ঠেকাবে? এটাই উনার শান্তি, তাই না? আশেপাশে কেউ নেই, একটা ঘরে বন্দি, মাঝে মাঝে এই কথাগুলো বইলা যদি উনি শান্তি পায়, পাক। উনার অডিওটা আপনারা শুনেন, আরো ভয়াবহ কথা বলছে। এই যে 5ই আগস্ট হয়েছে না আমাদের, জুলাইয়ের গণ অভ্যুত্থান, এখানে সব কিছু করাইছে এই ইউনুস, বিদেশে বৈশা বৈশা। এই ইউনুস তার লোক দিয়ে এই খুন খারাপি করাইছে, সবগুলারে মারছে, পুলিশ থেকে আরম্ভ করে ছাত্র জনতা সব সে গোপনে হত্যা করছে। কারণ লাশ পড়লেই তো শেখ হাসিনাকে সরানো যাবে, ওই ম্যাট্রিকুলাস ডিজাইনে উনাকে সরানো হয়েছে। বলছে যে আমি এই জন্য চলে আসছি যেন আর খুন খারাপি না হয়। এই যে নিজেকে নির্দোষ দাবি কইরা, অন্যকে দোষী কইরা, অন্যের ঘাড়ে দোষ চাপায়া বক্তব্য রাখার কারণ ওই যে মাঠ পর্যায়ে যেন হতাশ না হয়, তাদেরকে জীবিত রাখে, জাগায় রাখতে চায়। ভাই তোরা ঘুমাইস না, আমি একদিন আসুমি, আর না আসতে পারলো আমার হইয়া ভারত দেখবি তোদের ঐক্য ভাঙ্গা দিবে। এই যে আজকে গুজব যেগুলো ছড়াইতেছে না যে ইসলামিক ঐক্য জোট ভাঙ্গা গেছে, এইটা কিন্তু টাকার খেলা। ওইখান থেকে টাকা এখানে চলে আসছে যে এই ধরনের গুজব ছড়াও, আর মাঠে নাইমা পড়ছে। ভাই মাঠে নাইমা গেছে এই গুজব ছড়াইবার জন্য। দেখেন না যে জাতিসংঘ নিয়ে একটা গুজব ছড়াইছে যে জাতিসংঘ এখানে আইছে সমকামীর ক্লাব বানাইবার জন্য। এইটা নিয়ে অনেক রকম কথা হইতেছে, এবং এই জাতিসংঘেতে কোনো বিচার দেবার জন্য আমরা রাস্তায় ব্যানার লইয়া দাঁড়ায় যাই, এবং আমেরিকাতেও দেখছি ওই টাইম স্কয়ারে ব্যানার নিয়ে দাঁড়ায় থাকতে। ওই জাতিসংঘ এখন বাংলাদেশে অফিস করতে চায়, এটা বিরোধিতা সবাই করতেছে। আমার একটাই কথা সরকারের কাছে, যে আপনি যে কাজই তো যান সেই কাজই বাধা দেয়, আপনি এই কাজে আর যান কেন? কেন যান? নিজেকে কেন বিতর্কিত করেন? আমার মাথায় ঢুকে না। এত কিছু দরকার নাই। ওই যে একটা টাইট প্যাকেজ যেটা আপনারা মাথায় মধ্যে নিছেন সেইটাই করেন। ওই যে একটা টাইট প্যাকেজ, বড় প্যাকেজ আর ছোট প্যাকেজের মাঝখানের যে টাইট প্যাকেজ নিছেন হাতে, সেটাই বাস্তবায়ন করেন, আর কিচ্ছুই লাগবে না। নির্বাচন দেন, নির্বাচনের আগে জুলাই সনদপত্রের ঘোষণা, এবং ভবিষ্যতে দেশ কিভাবে চলবে, কিভাবে নির্বাচন হবে, সেই সিস্টেমটা কি হইতে হবে, পুরনো সিস্টেমটাকে তো ভাঙ্গা চুরা চুরমার করে দিতে হবে। কারণ পুরানা সিস্টেমে তো বারবার স্বৈরাচার জন্ম নিছে এই দেশে, এটা তো চোখের দেখা। ওই সিস্টেমকে ভাঙ্গা দিয়া নতুন সিস্টেম চালু করে দিয়া নির্বাচন দিয়া আপনি চলে যান স্যার, আর কিচ্ছু লাগবে না। আর শেষ কথা, যারা আপনারা ভাঙ্গা দিতে চেষ্টা করতেছেন ইসলামিক ঐক্য জোট, পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ পাগলও তো তার নিজের বুঝ আগে বুঝে। আরে ভাই 54 বছর পর যে সুযোগটা পাইছে, এই সুযোগ কি ওনারা হাতছাড়া করবে? আজকে প্রথম আলোতে মির্জা ফখরুল সাহেবের একটা ইন্টারভিউ আছে, উনাকে প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ তো নাই, এখন তো আপনারাই বড় দল, এখন যদি নির্বাচন দিয়ে দেয় ইউনূস সরকার, এই নির্বাচনটা কি এক পেশা হয়ে যাবে না? মির্জা ফখরুল সাহেব খুব সুন্দরভাবে উত্তর দিছে যে আমরাই শুধু বড় দল না, এখানে জামাতে ইসলাম আছে বড় দল, তার সাথে এনসিপি আছে, চরমনাই পীর সাহেব আছে, ওনারাও বড় দল। এটা কিন্তু উনি বলছে। ওই প্রথম আলোর ইন্টারভিউতে অনেকগুলা প্রশ্ন ছিল, এর মধ্যে আরেকটা প্রশ্ন ছিল, সেটা নিয়ে আলাপ কইরা ভিডিওটা শেষ করে দিতে চাইতেছি। যে আপনার কথা মতো যদি আরেকটা বড় দল ইসলামিক জোট হয়, আর তারা যদি ক্ষমতায় চলে আসে, সেটা কি মাইনা নিবেন? উনি বলছে কেন না, হ্যাঁ আমি মাইনা নেব। কিন্তু হ্যাঁ আমির মধ্যে বিএনপি মাইনা নিবে কিনা সেটা ছিল না, উনি মাইনা নিবে। উনি ভদ্রলোক মানুষ, এটা বলছে। কিন্তু আমি আগাম বলতে পারি বিএনপি মানবে না, মাইনা নিতে পারবে না। অনেক রকম ভুল ধরবে, দোষ ধরবে, অনেক রকম কথা বলবে, মামলা হবে, মোকদ্দমা হবে, এই ভোট কারচুপি হয়েছে, এরকম অনেক কথাই হবে। কিন্তু সেটা হওয়ারও সুযোগ থাকবে না। 2 লক্ষ পর্যবেক্ষক বিদেশ থেকে আসতেছে এই নির্বাচন দেখার জন্য। সারা বিশ্বের মিডিয়া এখানে থাকবে এই নির্বাচন দেখার জন্য। এই নির্বাচন তো সুষ্ঠু হইতেই হবে, শান্তিপূর্ণ হইতেই হবে। ডক্টর ইউনূস স্যার তো শান্তির জন্য পুরস্কার পাইছে, ওই শান্তি